আজকে আবার করে ডিভিশনাল পলিটিক্স চলছে। আজকে যখন ধর্মের ভিত্তিতে আজকে ভাগ করা হচ্ছে, সিএ করে যদি ভাগই করার কথা থাকতো, সিএ মানুষের উপকার হতো, তাহলে কেন সবকটা ধর্মের নাম দিলেন, কেন ইসলামের নাম দিলেন না? কেন মাইনরিটি শুধু বাংলাদেশে আছে, তারা এসছে, তারা বহুদিন আগে এসছে ভারতের নাগরিক। আফগানিস্তান থেকে যারা পালিয়ে এসছে সেই সময় প্লেনে উঠতে গিয়ে ধুড়ুমুড়ি খাচ্ছিল, অর্থাৎ সেখানে তালিবানি সরকারের যারা তাদের উপর অত্যাচার হচ্ছে বা হবে সেই আশঙ্কায় যারা পালিয়ে আসছে, তাদের কেন আশ্রয় হবে না? তাদের আশ্রয় কেন ভারতবর্ষে হবে না? যখন এখানে বাংলাদেশ হলো সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন সবাই আমার ভাই। তখন কোনো ধর্মের ভিত্তিতে আর তখন কোনো জাতির ভিত্তিতে করেননি। কিন্তু আজকের প্রধানমন্ত্রী জাতকে ধর্মকে অবলম্বন করছে, যেটা নিশ্চিতভাবে আমাদের তীব্র আপত্তি আছে। আমরা সবাই মিলে তাই এটা নিয়ে করব যে আমরা মালদায় দুটো সিট নিশ্চিতভাবে মালদায় আছে এবং আমাদের পার্শ্ববর্তী দুটো সিট আমার ফারাক্কা আর আমাদের শামশেরগঞ্জ আছে। এই সিটগুলো নিশ্চিতভাবে আমরা যে পার্সেন্টেজে, যে ভোটে মানুষ এমএলএ কে 21 সালে দিয়েছিল সেই পার্সেন্টেজ, সেই ভোট আমরা আনি। নিজেদের মধ্যে দ্বন্দ্ব রাখবেন না, নিজেদের মধ্যে কোনো ভেজাভেজি রাখবেন না। বিশ্বাস করবেন একজনকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো দ্বন্দ্ব নেই। আমি অনেক কাউন্সিলরদের বলবো, আমার দুটো পৌরসভার সব কাউন্সিলরদের একদম 100% নেমে পড়ুন। নেমে পড়ে নিজের এলাকায় এই ভোট যদি বার করতে পারেন, আপনার অস্তিত্ব আছে। কালকে আমি আমার এলাকায় দক্ষিণ কলকাতায় একটা মিটিংয়ে বলছিলাম, আমার বুথ থেকে দিতে এসে যদি আমি দেখাই যে হ্যাঁ আমি আমার বুথের নেতা, আমি ব্লকের নেতা, তারপর আমি জেলের নেতা, তারপর আমি যে প্রদেশের নেতা, এই 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 বিশ্বাসটা অর্জন করতে হয় বুথ থেকে যারা কর্মী, তাদের এটাকে অর্জন করতে হয়। তাই আপনাদের কাছে যারা আমার তৃণমূল কংগ্রেস কর্মী, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি যে অল আউট আগের বার দুটো সিটই আমরা হারিয়েছিলাম। মালদায় দুটো সিট হারিয়েছিলাম। একটা পাপি বিজেপির হাতে হারিয়েছিলাম, তিনি আবার লেফট থেকে বিজেপিতে পাল্টি হয়েছিলেন, সেখান দিয়ে তিনি জিতেছিলেন। আর একটা সিট নড়ে না চড়ে না এমন একজন মানুষকে এখান দিয়ে করা হলো, যে মালদার মানুষকে 5 বছর কোনো সার্ভিস, যে ওখানে গিয়ে প্রতিবাদে সিএ প্রতিবাদ করলো না, এনআরসি প্রতিবাদ করলো না, প্রাইস রাইসের প্রতিবাদ করলো না, ধর্ম অন্ধতার প্রতিবাদ করলো না, মালদার মানুষের আওয়াজ পার্লামেন্টে পৌঁছলোই না। এই অবস্থায় আগের বার দাঁড়িয়েছে। এইবার অন্তত মালদার মানুষের কাছে এটা বাড়ি বাড়ি গিয়ে বলুন যে এমন একজন প্রতিনিধি দিন যার আওয়াজটা মালদার মানুষের আওয়াজ সেইখানে গিয়ে পৌঁছবে, যে হ্যাঁ ভাঙন রোখার জন্য কেন্দ্রীয় সরকারকে মালদার মানুষের পাশে দাঁড়াতে হবে, মালদার যে দরকারগুলো আছে তার জন্য দাঁড়াতে হবে, মালদার উন্নয়নের জন্য দাঁড়াতে হবে, কেন্দ্রীয় প্রজেক্টগুলোর জন্য দাঁড়াতে হবে। এইটা আমাদের এমন একটি দিন যে এমপি এই আওয়াজগুলো তুলতে পারে, যে এমপি দেখে না, শোনে না, কথা বলে না, সেই এমপি দেওয়ার থেকে আপনি একটা বড় বড় মূর্তি তাকে ভোট দিয়ে বলুন এটাই আমার এমপি। তাই আজকে যে দুজন ক্যান্ডিডেট তাদের যে আজকে দেওয়া হয়েছে, প্রসূন ব্যানার্জি এবং আমাদের শাহনাজ, এই দুজনই হচ্ছে অত্যন্ত কম্পিটিটিভ এবং এরা পার্লামেন্টে গেলে মালদার মানুষের আওয়াজ যে সময় বরকতদার পরে আর কোনোদিন ওঠেনি, মালদার মানুষের আওয়াজ ভারতবর্ষের মানুষ শুনতে পাননি। আবার একটা স্কোপ এসছে যে দুজন অত্যন্ত ট্যালেন্টেড মানুষ তৃণমূলের প্রার্থী করেছে, যারা আজকে গিয়ে আবার মালদার মানুষের আওয়াজ পার্লামেন্টে গোজাবে এবং বলবে মালদার দাবি দাওয়া ছিনিয়ে নিয়ে আসবে, তথা বাংলার দাবি দাওয়া, বাংলার বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলবে। এই দুজন আন্দোলন করছিল,
স্টুডেন্ট, সেই সময় আমি একটা লেখা পড়ছিলাম ঠিক যে এটার ভ্যালু কি আছে, এটার ভ্যালু কি আছে যে আজকে 1947 সালে যখন দেশ ভাগের সময় চলে এসছে বা তারপরে বাংলাদেশ পরের সময় চলে এসছে, তারা তো আমাদের এখানকার নাগরিক, তাদের প্রত্যেকে আজকে ভোটার লিস্টে নাম আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তারা যে ভোটার দিয়েছে আজকে যদি তাকে সিএ অ্যাপ্লিকেশন করতে হয় আর সিএ হয়ে আবার নাগরিকত্ব হারিয়ে নতুন নাগরিকত্ব করতে হয়, তাহলে তার যে ভোটের অধিকার ছিল তার ভোটের মাধ্যমে যারা আজকে পার্লামেন্টে গেছে বা অ্যাসেম্বলিতে গেছে তাদের আজকে ইললিগাল ডিক্লেয়ার করতে হবে। শুধু তাই নয়, সেই পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে তারা যে ভোটের মাধ্যমে যে বিলগুলো পাস করেছে সেই বিলগুলোকে ইললিগাল ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ ভোটের মুখে এনআরসিটাও ভাওতা। মমতা বন্দ্যোপাধ্যায় এসে যেদিন আপনারা 10টা সিট দিয়ে বলেছিলেন মালদার থেকে যে আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই তিনি এনআরসি আটকে দিয়েছেন। এবং আজ আবার যখন নরেন্দ্র মোদী তার নিজের ইলেকশন এসছে তখন সিএ নিয়ে এসে আবার আমাদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছে। আজকে কে, কারা, কেন আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করব? বড় বোনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ছোট ভাইয়ের নাম ফিরহাদ হাকিম। আমি 30 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই বাংলায় এই ভাগাভাগি হয় না। সিএ করে এই যে ভাগাভাগি করার চেষ্টা করছে, সিএ করে কখন এনআরসি করে ভাগাভাগি করার চেষ্টা করছে। হিন্দু নরা মুসলমানের জিজ্ঞাসা কনজন, তাই জিজ্ঞেস করার জন্য নরেন্দ্র মোদী বলছে তুম হিন্দু হ্যায়, তুম মুসলমান হ্যায়, তুম শিখ হ্যায়, তুম ইসাই। এই ভাগাভাগি কেন? আপনি ভারতের প্রধানমন্ত্রী, সেই ভারতের প্রধানমন্ত্রীতে এই সুড়সুড়িগুলো কেন? বিজেপির এই সুড়সুড়িগুলো কেন? ভারতের প্রধানমন্ত্রী ভারত নিয়ে কথা বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের জাতি পরিচয় নিয়ে করেন না। তিনি বলেন হ্যাঁ আমি কন্যাশ্রী করেছি, আমি যুবশ্রী করেছি, আমি স্বাস্থ্যসাথী করেছি, আমি লক্ষ্মী ভান্ডার করেছি, আমি বাংলার নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি, আমি বাংলার উন্নয়ন করেছি, প্রত্যেকটা মানুষের জন্য ফ্রি রেশনের ব্যবস্থা করেছি, আমি বাংলার জন্য কাজ করছি, তাই আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কখনো হিন্দুদের প্রধান মুখ্যমন্ত্রী, মুসলমানের মুখ্যমন্ত্রী, শিখের মুসলমানের, বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। আর আরেকজন নরেন্দ্র মোদী, তিনি নিজের অস্তিত্বটাকে ভাগ করে দিয়েছেন। যখন 14 সালে এসেছিলেন বলেছিলেন আজকে দিন আনে वाले হ্যায়, সেখানে বলেছিলেন 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেবে। তিনি বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি প্রত্যেক বছর দেবে। সেইখান থেকে চলে গেলেন। আবার যখন 19 সালে এলেন সেখানে ফুলবামা আর বালাকোটে দিয়ে সেই নির্বাচনটারও পয়সনি পার করলেন। আর আজকে যখন আর কোনো ইস্যু নেই তখন একদিকে যেরকম রাম মন্দির দিয়ে কিছু মানুষকে ভাওতা দিচ্ছে আর কিছু মানুষকে সিএ দিয়ে উস্কানি করে সে নিজের অস্তিত্বটাকে বেঁচিয়ে রাখার চেষ্টা করছে। আমরা মালদার মানুষকে সব জায়গায় এক্সাম্পল জানাই যে বরকত গনি খান চৌধুরী যখন ছিলেন তিনি হিন্দু মুসলমান সবার নেতা ছিলেন। আর আজও আমরা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করি যে হিন্দু মুসলমান নয়, আমরা সবার জন্য কাজ করি। মালদা তার দৃষ্টান্ত যে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ দিয়ে কাজ করি আর বলি মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। আজকে মালদা জেলায় আমি আমাদের দুজন প্রার্থীর সমর্থনে আমাদের যারা এমএলএ থেকে নিয়ে জেলা পরিষদের মেম্বাররা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, কাউন্সিলররা, চেয়ারম্যান, সর্বস্তরে আমাদের সংগঠনের সবাইকে নিয়ে আজকে আমরা বসেছিলাম কর্মী সভা মতো। একটা জিনিস নিশ্চিত যে এবার মালদায় হিস্ট্রি চেঞ্জ। এবার মালদায় তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী
বিপুল ভোটে জয়যুক্ত। তার কারণ হচ্ছে যে যখন বিজেপি ডিভিশনাল পলিটিক্স করছে, অর্থাৎ বিভেদের রাজনীতি করছে, যখন কংগ্রেস এবং সিপিএম হাত মিলিয়েও তাদের অস্তিত্ব সরে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপি যে কথাগুলো বাংলায় বলছে ঠিক সেই কথাগুলো ইকো হচ্ছে কংগ্রেসের মুখ দিয়ে, কংগ্রেসের নেতৃত্ব বাংলায় যারা আছে তাদের মুখ দিয়ে এবং সিপিএম এর মুখ থেকে। মানুষ এটা ভালো চোখে নিচ্ছেন। তাই মানুষ, আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী ভোট দেবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রজেক্টগুলো দিয়েছে তার সুফল সব মানুষের মধ্যে পৌঁছেছে। তার লক্ষ্মীর ভাণ্ডার, যেরকম ডিভিশনাল পলিটিক্স মোদী সাহেব করেন, মমতাদি করেন, কে কোন ধর্ম কে কোন জাতি নয়, আমার বাংলার মহিলা হলেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আমার বাংলার ছাত্রী হলে তিনি আমাদের কন্যাশ্রী পাবেন। আমাদের বাংলার মেয়ে, তার বিয়ে হলে সে যদি অ্যাপ্লাই করে তাহলে সে রূপশ্রী পাবে। বাংলার যে কোনো মানুষ অসুস্থ হলে যদি সরকারি হাসপাতালে যাওয়ার সময় না থাকে বা বেড না থাকে, তাকে প্রাইভেট জায়গায় নিয়ে গেলে সে স্বাস্থ্যসাথী পাবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো বাংলার জন্য করছেন সেটা সর্বভৌম, মানে সবার জন্য। আর মোদী সাহেব যে স্কিমটাকে নিয়ে এসেছেন সিএ, সেটার মধ্যে সরাসরি ডিভিশন, অর্থাৎ তুমি হিন্দু না তুমি মুসলমান, এর ডিভিশন করছে। তাই বাংলার মানুষ যারা রবীন্দ্রনাথকে বিশ্বাস করেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে বিশ্বাস করেন, বিবেকানন্দকে বিশ্বাস করেন, তারা ডিভিশনের বিরুদ্ধে 2011 সালেও ভোট দিয়েছিলেন এবং মালদায় বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। এবারও আমি নিশ্চিত যে তারা নিজেদের ভোটটা দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজন প্রার্থী তাদের মালদা থেকে নির্বাচিত করবেন। রাজ্যসভা সাংসদ মৌসুম বেনিচির মুখে দেখা যাচ্ছে না। আমার সাথে কথা হয়েছে, ও দিল্লিতে আছে, একটা তার নিজের কিছু ব্যক্তিগত সমস্যার জন্য তিনি দিল্লিতে আছে, এসে শিগগিরই জয়েন করবে ক্যাম্পেইন। দাদা, গতবার বাম কংগ্রেস আর তৃণমূলের ভোট কাটাকাটিতে উত্তর মালদায় বিজেপি জিতেছিল আর দক্ষিণ মালদাতেও আপনাদের হাতছাড়া হয়েছিল, কি বার্তা? এবার তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করুন। তার কারণ কাটাকাটি নয়, সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। বরকতদার কংগ্রেস এখন আর সেই কংগ্রেস নেই, এখন বামফ্রন্টের যেটা আমি মিটিংয়ে বললাম, আবার বলছি, বঙ্গোপসাগরকে তৃণমূল যে সিপিএমকে ছুড়ে ফেলে দিয়েছে, সফল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তা অর্থাৎ যে কংগ্রেস শুধু নামে রয়ে গেছে আর সিপিএম এর হাত ধরে রয়েছে, সেই কংগ্রেস নয়, সত্যিকারের কংগ্রেস হচ্ছে তৃণমূল। এই অবস্থায় কেউ যদি বাম কংগ্রেস জোটকে ভোট দেন, আখেরে কি বিজেপির লাভ হবে? যে তৃণমূলের বিরুদ্ধে যে কোনো ভোট দেবে সেটা বিজেপির লাভ হবে। তার কারণ এখন আর সেই শক্তি বামেরও নেই, কংগ্রেসেরও নেই যে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এভরি ভোট যেটা আপনি বাইরে দিচ্ছেন সেই ভোটটা নষ্ট হচ্ছে, সেই ভোটটা বিজেপিকে সাহায্য করছে। তৃণমূলকে ভোট দিন বিজেপির বিরুদ্ধে। বাংলা 2021 সালে লড়াই করে দেখিয়ে দিয়েছে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। 19 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্ত করুন। হ্যাঁ, এখানে বিজেপির একটা সাংসদ হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের নর্থ বেঙ্গলে বিজেপির কয়েকটা সাংসদ হয়েছিল, 18টা সাংসদ ছিল। এবং তার জন্যই যখন 34টা আমাদের সাংসদ ছিল, তখন ক্ষমতা হয়নি মোদী সরকারের আমাদের 100 দিনের টাকা আটকানো, তখন ক্ষমতা হয়নি মোদী সরকারের আমাদের আবাসনের টাকা আটকানো। আমাদের এখান থেকে সাড়ে 5 লক্ষ কোটি টাকার উপরে তুলে নিয়ে যাবে, আর আমাদের আখের যে স্কিমগুলোর টাকা, যেগুলো স্যাংশন করা টাকা, সেই টাকা দেবেন। আজকে প্রায় 1,78,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে বাংলার মানুষের।
এই ক্ষমতা ছিল না যদি 34টা সাংসদ হয়। ওদের 18টা সংসদ হয়ে ওরা লাফালাফি এমন করেছে যে বাংলার মানুষের অস্তিত্ব সংকট হয়ে গেছে। বাংলার মানুষকে মাথা তুলে সারা জীবন দাঁড়িয়েছে, কারোর সামনে মাথা নত করেনি। তাই বাংলার নিজের যে লড়াই সেটা লড়ে নেবে, তার জন্যে আমাদের বেশি করে সংসদে বাংলার মানুষের রিপ্রেজেন্টেটিভ পাঠাতে হবে, যারা ওখানে দাঁড়িয়ে মোদির দালালি করবে না, আবার এখানে চুপ করে বসে থেকে নড়বেও না চলবেও না, সেরকম সাংসদ নয়। সাংসদ যারা লড়াই করে বলবে বাংলার মানুষের অধিকারের টাকা আমাদের দিতে হবে, নরেন্দ্র মোদীকে চোখে চোখ রেখে তার কাছ থেকে নিজের অধিকার ছিনিয়ে আনতে হবে, সেই মানুষগুলোকে এখান থেকে নির্বাচিত। বলছি দাদা, ইন্ডিয়া জোটের জন্য কি দরজা এখনো খোলা আছে? ইন্ডিয়া জোট আমাদের ওখানে আছে, কিন্তু এখানে যারা করছে তারা বিজেপির দালালি করছে, বিজেপির ইকো সিস্টেমে কথা বলছে। এখানে বিজেপির ইকো সিস্টেমে কথা বলছে কেন? এখানে আবার এখানে চুপ করে বসে থেকে নড়বেও না চলবেও না, সেরকম সাংসদ নয়। সাংসদ যারা লড়াই করে বলবে বাংলার মানুষের অধিকারের টাকা আমাদের দিতে হবে, নরেন্দ্র মোদীকে চোখে চোখ রেখে তার কাছ থেকে নিজের অধিকার ছিনিয়ে আনতে হবে, সেই মানুষগুলোকে এখান থেকে নির্বাচিত। বলছি দাদা, ইন্ডিয়া জোটের জন্য কি দরজা এখনো খোলা আছে? ইন্ডিয়া জোট আমাদের ওখানে আছে, কিন্তু এখানে যারা করছে তারা বিজেপির দালালি করছে, বিজেপির ইকো সিস্টেমে কথা বলছে। এখানে বিজেপির ইকো সিস্টেমে কথা বলছে কেন? এখানকার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন অভিষেককে যে এসে আমার বিরুদ্ধে লড়ো। তার মানে তিনি কনফিডেন্ট। তাহলে তিনি তার নিজের কেন্দ্র থেকে কেন বিজেপিকে সিট দিয়ে দিল? কেন তখন সে ওই চ্যালেঞ্জটা বিজেপির বিরুদ্ধে নিল না? তার নিজের যে অ্যাসেম্বলিতে সে বিজেপিকে কেন দুটো সিট ছেড়ে দিল? কেন চ্যালেঞ্জ নিয়ে সেই দুটো সিট নিজে নিল না? আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর নিজে অ্যাডজাস্টমেন্ট করে সিট ছেড়ে দিচ্ছেন বিজেপি। অর্থাৎ ভেতরে অ্যাডজাস্টমেন্ট আছে, আমি তোমায় অ্যাসেম্বলিতে সিট ছাড়বো, আমার পার্লামেন্টটা দেখে নাও। এই তো তার মানে তো এই। তাহলে আমি ইন্ডিয়া জোটে থাকবো আর বিজেপির দালালের সাথে এখানে হাত মেলাবো, এটা হতে পারে। বলছি 7 দফা ভোট হওয়াতে অধীর চৌধুরী খুশি। অধীর আবার বলে অধীর চৌধুরী খুশি না, অধীর চৌধুরী যিনি অভিভাবক অর্থাৎ বিজেপি খুশি। তাই বিজেপির ইকো সেটা অধীর চৌধুরী ইকো করছে। অধীর চৌধুরী ওখানে ওরা বলতো, শ্রমিক ভট্টাচার্য যদি বলতো না আমরা খুশি নয়, যদি ওখানে মালব্য বলতো আমরা খুশি নয়, তাহলে অধীর চৌধুরী বলতো আমরা খুশি। ওরা বলেছে খুশি, তাই এ নিয়েও খুশি। অধীর চৌধুরী তাহলে কি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে? আবার তো কতবার বলবো, সত্যিকারের বাংলায় বিজেপির দালালের নাম অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় কেমন আছে?